তবে তবে শেখ হাসিনা একটা শেষ চেষ্টা হিসেবে ধরেন আমার সাথে একটা ইন্টারভিউতে আসতে পারে না, আমি একটা আমন্ত্রণ জানাই রাখি যে শেখ হাসিনা আসুক না, অসুবিধা কি, আসতে পারে না। এবং এটা হচ্ছে শেষ কথা, তার শেষ অবলম্বন। ডুবন্ত মানুষ মানে যা পায় সেটা আঁকড়ে ধরে। শেখ হাসিনা চেষ্টা করছে। আপনি জানেন যে খুব আলোচিত ব্যক্তি কর্নেল শহীদউদ্দিন খান, তাকে পদোন্নতি সহ অবসর সুবিধা বাতিল করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে যে 2009 সালে 14 ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে কর্নেল মোহাম্মদ শহীদউদ্দিন খানের বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর সংক্রান্ত আদেশ। যদি মনে করেন স্বামী মুসলমান ভালো বলে, শেখ হাসিনা যদি আমার প্রশংসা করে, পিঠ চাপড়ে দেয়, আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করি। তারা ভালো বলছে মানে আমি। আমরা আরো দুটি প্রসঙ্গে আলোচনা করতে চাই। এই যে বসুন্ধরা নিয়ে তো ব্যাপক অবস্থা, আনভির আসলে এগুলা তো কি হচ্ছে বলেন তো, মানে এখন কিন্তু আবার এটা চাপা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং আমাদের এ পর্যন্ত কিন্তু আমরা এই যে মনিয়ার বিষয়টা নিয়ে আপনিও অনেক প্রতিবাদ করেছেন, কোন নারী নেত্রীর কিন্তু মুখ বন্ধ। যে আমাদের আছে না অনেকে যে হাসি খুশি কবির, সুলতানা বিবিয়ানা, সব কিন্তু চুপচাপ, কিন্তু হ্যাঁ সব মুখে কুলু পেটে বসে আছে। মানে কি বিষয় বলেন তো? ব্যাপারটা তো দেখেন যে এরশাদ যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসলো, ওই সময় তো বসুন্ধরার উদ্ভব। এই যে শাহ আলম না কি নাম, সেই যে বালু নদী এবং ওই যে ওই এলাকার নদী দখল করে, জায়গা দখল করে যে হাজার হাজার একর জমি দখল করলো, এরশাদের মন্ত্রীদেরকে ঘুষ দিয়ে, নিশ্চয়ই এরশাদকেও পয়সা দিয়েছে। এরশাদের কথা বললেই আমি একসঙ্গে আমার শিক্ষক ছিলেন আহমদ শরীফ, তার কথা মনে আসে যে দেখো একটা নাস্তিক লোক কিভাবে ইসলাম ব্যবহার করে দেশের লোককে ছাগল বানিয়ে লুটপাট করে যাচ্ছে। তো এরশাদ সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে একটা নাস্তিক, খুনি, লুটেরা, মিথ্যুক। এই সরকার এর সমর্থন না পেলে বসুন্ধরা উঠতে পারত, এবং বসুন্ধরা ওই যে সুই হয়ে ঢুকলো, ফাল হয়ে বেরোলো। এখন এর আগেও তো বসুন্ধরার ফ্যামিলির কেউ যেন কাকে হত্যা করেছিল, সেটা কয়েকদিন আলোচিত হওয়ার পরে চাপা পড়ে গেল। এই আনভিরের ব্যাপারটা তো তাই হবে। আপনি যদি মুনিয়ার মৃতদেহের যে ছবি, যে তাকে ফ্যান থেকে ঝুলছে তার দেহ, দেখলেই তো বুঝতে পারছেন যে এটা তাকে গলায় হত্যা করে তাকে টাঙিয়ে রাখা হয়েছে। তার দুটো পা চেয়ারের নিচে, ওর পাশে করা চেয়ার আছে, টেবিল আছে, আরো নিচে চলে গেছে পা দুটো। যখন আত্মহত্যা করে তখন তার জীবন বাঁচানোর জন্য তার শেষ মুহূর্তে একটা তার আবেগ সৃষ্টি হয়। সে তখন পা দিয়ে উঁচু জায়গা পেরে সেখানে দাঁড়াতে চায়, এবং তার পা গুলো সোজা হয়ে যায়, পায়ের পাতাগুলো এরকম সোজা হয়ে যায়। মুনিয়ার মৃতদেহ দেখা গেল হাঁটুটা ভাঁজ করা, এবং পায়ের যে পাতা সেটা এরকম সোজা না, সেটা পাকা। আমি তো ফেসবুকে বলেছি এখনো সময় আছে, আজও সময় আছে, মুনিয়ার দেহ তুলে এনে একটা নিউট্রাল জায়গায় নিয়ে তার অটপসি করা হোক, তার পোস্টমর্টেম করা হোক। পোস্টমর্টেম করলেই বেরিয়ে যাবে যে তাকে গলা টিপে বা যেভাবেই হোক হত্যা করা হয়েছে, এবং এই হত্যার জন্য নিশ্চয়ই বসুন্ধরার এমডি দায়ী। এবং এটা হবে না। কার বিচার হয়েছে? আপন জুয়েলারের ছেলে, তারপরে কত এমপি, কত লোক গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেললো, গায়েব করে দিল, খুন করে ফেললো, কোনটা বিচার হয়েছে? তো এই জন্য বলছি শেখ হাসিনার বিচার তো ওই জন্যই আল্লাহ তাকে ক্ষমা করবেন না কোনোদিনও। এইগুলো তো হাসিনার অঙ্গুলির নির্দেশেই হচ্ছে। হাসিনা ইচ্ছা করলেই ওই এমডি কে গ্রেপ্তার করতে পারে, আর ফ্যামিলি চলে গেল প্লেনে করে, সেও তো বোধহয় পালিয়ে গেছে দেশ থেকে। এবং ডক্টর হাশমি, আমি যদি আপনাকে একটু যোগ করি যে আপনি জানেন যে বসুন্ধরা নিয়ন্ত্রণাধীন বেশ কিছু পত্রিকা আছে, যে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24। তো আমি এক সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, ওরা আবার দিচ্ছে যে মানে আমরা খুব গর্বিত কালের কণ্ঠের সাংবাদিক হিসেবে, আমরা খুব গর্বিত অমুক সাংবাদিক হিসেবে। এটা তারা আবার একটা ফেসবুকের একটা ফ্রেম ইউজ করছে। ইমদাদুল হক মিলনের একটা পোস্টিং দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা কথা বলতে চাইলাম যে ঘটনাটা কি। সে বললো যে আসলে এই যে হাসিনা আনভিরকে বলেছিল যে 2000 কোটি টাকা দাও,
আমার হাতে টাকা নেই, কার টাকা লাগবে। তো টাকা চাওয়া হয়েছিল, দেয়া হয় নাই, এই জন্য আসলে এইটা ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এবং সে আমাকে বলছিল যে এই যে টেলিফোনের যে রেকর্ড বা যেভাবে তার ডায়েরি টায়েরি যেভাবে ফ্লাশ হচ্ছে, এটা তো গোয়েন্দা সংস্থার কাজ ছাড়া অন্য কারো কাজ না। গোয়েন্দা সংস্থা এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করছে এক ধরনের চাপ সৃষ্টির জন্য, হ্যাঁ, টাকার জন্য, চাপ সৃষ্টির জন্য। তো এখন ধরেন আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা কি বিষয় জানি না, বাট আনবিরা হচ্ছে ধরুন বাই বর্ন ক্রিমিনাল। যে পরিমাণ মানুষের জমি তারা দখল করেছে, এবং আপনি, আমার কাছে তথ্য আসছে যে এই বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজকে 1 বিঘা জমি দেওয়া হয়েছে, তার ভাইদেরকে 10 কাঠা করে জমি দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর কমপক্ষে 35 জন অফিসারের 10 কাঠা করে জমি আছে, যেগুলো অর্ধেক মূল্যে অথবা ন্যূনতম দামে অথবা ফ্রি তাদেরকে দেওয়া হয়েছে। আমি এটা প্রকাশ করব সহসেই। তো কারণ হচ্ছে শক্তিমানদের তারা উপহার দেয় নিরীহ মানুষদের জমি দখল করে তাদের সাহায্য নিয়ে। এবং বসুন্ধরার পরে আশালতা হাউজিং নামে একটি হাউজিং আছে, সেটি অলমোস্ট বসুন্ধরা দখল করে ফেলেছে। তো আমরা আশা করি এটি সুষ্ঠু বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটি ছাড়া তো আমাদের আসলে কিছু বলার নেই। তবে সে আশা তখনই পূর্ণ হবে যেদিন স্বৈরাচারী হাসিনা ফ্যাসিস্ট সরকার যেদিন উৎখাত হবে। তবে দেখবেন যে আবার আমাদের চরিত্র তো ভালো না, যারা হাসিনাকে রিপ্লেস করে ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে আবার দেখবেন বসুন্ধরার সেই খাতির হয়ে যাবে। কেন বসুন্ধরা এরশাদের সময় আসলো, এরশাদের পরে খালেদা জিয়ার 2 টার্মে প্রধানমন্ত্রী ছিলেন, হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, কেউ তো বসুন্ধরাকে ধরতে পারলো না। তো সবাই টাকা দিলেই কাজ পড়ে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে ন্যূনতম সততা যদি না থাকে কোনোদিনই বিচার হবে না। এই মুহূর্তে ধরেন বসুন্ধরার সঙ্গে যে হিচিংটা, ধরেন এই মুহূর্তে কিন্তু বসুন্ধরা হচ্ছে ধরেন বিকল্প সরকারও মনে করে অনেকে, বসুন্ধরা যাই চাই তাই হয়। তো সেখানে এই জাতীয় একটি ঘটনা হঠাৎ করে ঘটলো, মানে অনেক ইকুয়েশনে মিলছে না। আমি কিছু কাজ করছি, দেখি কিছু তথ্য আসুক, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আর একটু স্পষ্ট করার জন্য। ডক্টর হাশমি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে, আপনি জানেন যে খুব আলোচিত ব্যক্তি কর্নেল শহীদউদ্দিন খান, তাকে পদোন্নতি সহ অবসর সুবিধা বাতিল করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে যে 2009 সালের 14 ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে কর্নেল মোহাম্মদ শহীদউদ্দিন খানের বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর সংক্রান্ত আদেশ এবং 2010 সালের 23 মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার কর্নেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি সহ অকালীন অবসর সংক্রান্ত সকল আদেশ বাতিল করা হলো। তো বোঝাই যাচ্ছে তিনি যেহেতু সরকারের বিরুদ্ধে ভোকাল, তিনি যেহেতু সরকারের সমালোচনা করেন, এবং ইতিমধ্যে তার দেয়া মাদার অফ মাফিয়া যে উপাধিটি শেখ হাসিনা বিষয়ে, এটি আন্তর্জাতিকভাবেই মানুষ গ্রহণ করেছে। তো সবকিছু মিলিয়ে তিনি কি প্রতিহিংসার শিকার? কি মনে করেন আপনি? আপনি তো বলেই দিলেন যে ব্যাপারটা তো পরিষ্কার, জলবৎ তলরং। শহীদউদ্দিনের এই যে আপনার সঙ্গে প্রোগ্রাম করা, এই এসে মাদার অফ মাফিয়া বলা, হাসিনা নিজের ফাঁদে নিজে পড়ছে, সবাই জানে ব্যাপারটা কি। তবে আমি শহীদউদ্দিনকে কংগ্রাচুলেট করি যে উনি অনেক সৌভাগ্যবান যে উনি বেঁচে আছেন। দেশে থাকলে ওই তারা ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলের সঙ্গে যা করা হয়েছে তাকেও তাই করতো, গায়েব করে দিত না। এবং ধরেন যে ইতিমধ্যে ধরেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, 5 বছরের জেল দেওয়া হয়েছে, 10 বছরের জেল দেওয়া হয়েছে, কি কি যেন হয়েছে। তো বাংলাদেশের আইন আদালত বিচার এগুলো তো জাহান নামে গেছে, এগুলো নিয়ে তো কথা বলার কিছু নাই। এবং ধরেন এই যে কর্নেল শহীদের এই যে এত বছর আগের তার অবসরের আদেশ বাতিল করা হচ্ছে, সুযোগ সুবিধা বাতিল করা হচ্ছে, হাতের সামনে জেনারেল আজিজের এত আকাম কুকামের জিনিস ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত আসলো। আমাদের কথা বাদ দেন, ছোটখাটো চ্যানেল আল জাজিরা পর্যন্ত আসলো, তাও তো কিছু তো হইলো না। তো এটা তো স্বাভাবিক। উত্তর তো আপনি জানেন, সবাই জানে যে আজিজকে কেন ওইরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আজিজের খুনি ভাইদেরকে বেআইনি ভাবে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীও জানেন না যে তাকে মাফ করে দেওয়া হয়েছে। মানে এই
এগুলো তো বলে শেষ করা যাবে না। আমার এই 50 ইয়ার্স অফ বাংলাদেশে আমি শুধু টাচ করেছি, আমি বলেছি এক জায়গায় যে এইগুলো হাসিনার দুর্নীতি আলোচনা করতে হলে আমাকে এই ধরনের আরো 10টা বই লিখতে হবে। তো আপনার এই অনুষ্ঠানে আমি 10 সেকেন্ডে আর কি উত্তর দেব? এর উত্তর তো আপনিই জানেন যে ডাবল স্ট্যান্ডার্ড। আজিজ জান্নাত, হাসিনা তার পৃষ্ঠপোষক এবং শহীদ উদ্দিন হয়েছে তার এখন কি বলে তার হাতে ছাই দিয়েছে, সুতরাং তাকে ধরতে হবে। এখানে কোনো আইনের ব্যাপার নেই, যেটা গড প্রতিহিংসাপরায়ণ, গড ইজ দি কোট আনকোট। সুতরাং ওটাই করছেন উনি, প্রতিহিংসা বশত এখন শহীদ উদ্দিনকে এখন শাস্তা করার চেষ্টা করছেন। আর কিছু আসবে যাবে না। যেমন আমার তো কোনো দেশের সম্পত্তি নেই, চাকরি বাকরির ব্যাপারও কিছু নেই, তো আমার সম্বন্ধে অপপ্রচাররা করে আমি নাকি পালিয়ে চলে এসেছি। বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, চাকরি ছেড়ে চলে এসেছি বহু আগে, আজ থেকে 40 বছর আগে। সুতরাং আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাচ্ছে না, পেলে আমাকেও হয়তো 50 বছরের জেল দিয়ে দিত। হাসিনারা এখন খুব তৎপর যে কোনো মূল্যে হোক যারা সমালোচনা করছে তাদের চরিত্র হনন করতে হবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে হবে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতে হবে। এই জন্য তাদের বিভিন্ন এজেন্টও নিয়োগ হয়েছে, আমরা দেখছি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একসময় নিশ্চয়ই কথা বলবো। তবে কর্নেল শহীদের বিষয়টি, এই যে আদেশটি, আমি মনে করি এটি তার এক ধরনের বিজয়। এটিকে মানে মন খারাপ করার বা এটি নিয়ে আহত হওয়ার কিছু নাই। এটা হচ্ছে সাকসেস, এটা হচ্ছে সাকসেস, এটা তো নিশ্চয় কর্নেল শহীদের অ্যাচিভমেন্ট। এবং আমাকে যদি মনে করেন শামীম ওসমান ভালো বলে, শেখ হাসিনা যদি আমার প্রশংসা করে, পিঠ চাপড়ে দেয়, আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করি। তারা ভালো বলছে মানে আমি নিশ্চয়ই খারাপের পর্যায়ে চলে গেছি। সুতরাং হাসিনা যাকে খারাপ বলবে সে ভালো, আর সে যাকে ভালো বলবে সে খারাপ। এটা 2 আর 2 4 মতো সোজা ব্যাপার। এবং এটা হচ্ছে শেষ কথা, তার শেষ অবলম্বন। ডুবন্ত মানুষ মানে যা পায় সেটা আঁকড়ে ধরে। শেখ হাসিনা চেষ্টা করছে কিভাবে তার ইমেজটাকে বুস্ট করা যায়, তোলা যায় এবং শেষ রক্ষা করা যায়। শেষ রক্ষা হবে বলে আমার মনে হয় না। জি, তবে তবে শেখ হাসিনা একটা শেষ চেষ্টা হিসেবে ধরেন আমার সাথে একটা ইন্টারভিউতে আসতে পারে না, আমি একটা আমন্ত্রণ জানাই রাখি যে শেখ হাসিনা আসুক না, অসুবিধা কি, আসতে পারে না। চীনের ওই প্রতিরক্ষা মন্ত্রী যে থাপ্পড় দিয়ে গেছে আঙ্গুল তুলে তুলে, ওটা হজম করতে তার আরো 10 বছর লাগবে। চীন তো ছেড়ে উনি এসে একটু কনফেস করুক, মাপচাপচা বলুক যে চীন আমার এই করছে, আমি ওই করছি, আমি যা করছি ভুল করছি। জবাব ঠিক না, মুখোমুখি হোক। বাংলাদেশের কোনো মিডিয়া নাই মুখোমুখি প্রশ্ন করার বা জিজ্ঞেস করার, তাই না? আসুক না, অসুবিধা কি। আর কি ক্ষমা চেয়েছিল, আত্মহত্যা করেছে। না, ওই যে ধরেন এখন ধরেন আপনি এই যে ধরেন এটা তো আপনার মনে আছে স্পষ্ট না, যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন শেখ হাসিনা। এটা তো ওনাকে আমি বলেছিলাম, আমি বাগাড়ম্বর করছি না, আমি কসম খেয়ে বলছি। 1991 সালের নির্বাচনের আগে সিঙ্গাপুরে আমি এই কফি টেবিলে বসে ওনাকে বলেছিলাম যে আপনি নির্বাচনের সময় গিয়ে বলবেন যে আমার বাবার সরকার যদি কোনো অন্যায় করে থাকে সেটা তাকে ক্ষমা সুন্দরভাবে মাফ করে দেন। আর আমি তো তখন গৃহবধূ ছিলাম, আমি তো আমার বাবার সরকারে কোনো মন্ত্রিত্ব বা কোনো সরকারের চাকরি করি নাই। সুতরাং আমার বাবার ভুল ত্রুটি আপনারা মাফ করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আওয়ামী লীগকে মাফ করে দিয়ে আমাকে সুযোগ দিন। উনি আমাকে বলেছিলেন আমি কেন বলতে যাব, আমার বাবা কোনো ভুল করেন নাই, আমি কেন বলতে যাব। কথাটা বলে আমি ভেবা জায়গা খেয়ে গেলাম যে তার ভাবা ভালোর জন্য বললাম, উনি আমার বিরুদ্ধে খেপে গেলেন। ঠিক ওই 96 সালের নির্বাচনের সময় শেখ হাসিনার আমার কথা মনে পড়েছে। উনি তো নিশ্চয়ই আমার প্রোগ্রাম দেখেন। জিজ্ঞেস করছি আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমার ওই কথা মনে করেই আপনি বলেছেন কিনা যে অতীতের ভুল ভ্রান্তির জন্য আওয়ামী লীগকে মাফ করে আমাকে একবার সুযোগ দিন। আমি তো ক্রেডিট নিব যে এটা আমার কথায় শেখ হাসিনা এই কথা বলেছেন। তো ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে এখন এবার যা করলেন গত 12 বছরে, অতীতের ভুল ত্রুটি কি ছাপিয়ে গেছে না? এটা তো সীমাহীন, এটা তো আল্লাহ মাফ করবে না। আমি মুসলমান হিসেবে ইসলাম ধর্ম যা জানি,
তার অপরাধ আল্লাহ মাফ করতে পারবেন না, করবেনও না। আর কোন আদালতে তার, বাংলাদেশেই বলেন যে কোনো দেশে বলেন, কোন নিউট্রাল আদালতে তার বিচার হলে তার মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি হওয়ার কথা না। তিনি অপরাধী। তো আমরা এই অপরাধীর শাসন থেকে মুক্তি চাই, আমরা এই অপরাধীকে আমাদের মাথার উপর থেকে সরাতে চাই। নিশ্চয়ই জনগণ এ ব্যাপারে প্রতিবাদ করবেন, তাদের প্রতিরোধ গড়ে তুলবেন। ডক্টর তাজ হাসমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তবে ইনশাআল্লাহ বিজয় আসবে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। আশা করি আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পারছেন, এবং আপনারা যদি জেগে ওঠেন, আপনারা যদি প্রতিবাদ গড়ে তোলেন, নিশ্চয়ই এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মানুষের মুক্তি আসবেই। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।